বরিশালের কাজ বরিশাল করেছে, আরও একটা ম্যাচ তারা জিতে নিয়েছে। খুলনার কাজও খুলনা করেছে, আরও একটা ক্লোজ ম্যাচ তারা হেরে গিয়েছে। রেজাল্ট, ফরচুন বরিশাল তারা প্লে অফে তো কোয়ালিফাই আগেই করেছে, এখন টপ টুতে থাকাটাও প্রায় নিশ্চিত। 10 ম্যাচ শেষে তাদের 8 জয়ে পয়েন্ট হচ্ছে গিয়ে 16। শেষ 2টা ম্যাচের আর একটা ম্যাচ জিতলেই টপ টুতে থাকাটা একেবারে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। আর খুলনা টাইগার্সের টপ টু তো পরের কথা, প্লে অফে ওঠাটাই এখন ভীষণ রকম অনিশ্চয়তার মধ্যে। কেননা 10 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 8এই রয়ে গেল। শেষ 2টা ম্যাচই তাদের আসলে জিততে হবে, নইলে প্লে অফে কোয়ালিফাই করাটা বোধহয় কঠিন হয়ে যাবে। অথচ এরকম তো হওয়ার কথা ছিল না। এই ম্যাচটা তো খুলনা টাইগার্স গিয়ে জিততেই পারতো, তারা আসলে জিতলো না কেন? কোন জায়গাটাতে? ফরচুন বরিশাল ম্যাচটা 5 উইকেটে জিতে নিল 5 বল হাতে রেখে। এইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোন জায়গাটা? দেখুন, খুব সহজেই টার্নিং পয়েন্টের ওই জায়গাটা আইডেন্টিফাই করা যায়, যেখানে ম্যাচটা দারুণভাবে জমে উঠেছিল এবং জমে উঠতে না উঠতেই সেটাকে আবার পুরোপুরি নিজেদের করে নিয়েছে ফরচুন বরিশাল। কোন জায়গাটাতে? ধরেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের যখন পার্টনারশিপটা হচ্ছিল, তারা যখন ক্রিজে একসাথে হলেন তখনও 45 বলে 67 রান প্রয়োজন। তারা দুইজন একেবারে অভিজ্ঞতা দিয়ে খুব ভালো ক্রিকেট খেলছিলেন। অবস্থাটা এরকম এসে দাঁড়িয়েছিল যে শেষ 4 ওভারে আর 37 রান প্রয়োজন, 24 বলে 37 রান প্রয়োজন, হাতে আছে 7 উইকেট, ক্রিজে মুশফিক মাহমুদুল্লাহ। এটা তো হচ্ছে গিয়ে জয়ের একেবারে সহজতম রাস্তাটা ছিল, কিন্তু সহজ রাস্তাটাতে কঠিন হয়ে যায় পরপর 2 বলে এই দুইজনের আউট হওয়াতে। মাহমুদুল্লাহ রিয়াদ রান আউট হয়ে গেলেন, ভেরি নেক্সট ডেলিভারিতে মুশফিকুর রহিম কাভারে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ফলে একজন হচ্ছে কি ওই যে 13 বলে 24 করেছেন মাহমুদুল্লাহ, 17 বলে 24 করে আউট হয়েছেন মুশফিক। এই দুইজন পরপর 2 বলে আউট হয়ে যাওয়ার পরে দেখা গেল যে ইকুয়েশনটা গিয়ে দাঁড়ালো 21 বলে 36 রান, হাতে 5 উইকেট। এবং যখন পরপর এরকম 2 বলে 2টা উইকেট পড়ে গেছে, একটা এক্সাইটিং ফিনিশের মানে প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছিল। কিন্তু ওই ওভারেরই শেষ 2টা বলে ফাহিম আশরাফ 4 মারলেন, 4টা অবশ্য তার এজ হয়ে গিয়েছিল, আর লাস্ট বলটাতে ছক্কা মারলেন। ওই যে শেষ 2 বলে 4 ছক্কা মারলেন না, তাতে করে আবার সমস্ত উত্তেজনা মোটামুটি শেষ হয়ে গেল। মানে মুশফিক এবং মাহমুদুল্লাহ মুশফিকের পরপর 2 বলে আউট হওয়াতে যেই উত্তেজনাটা তৈরি হয়েছিল, 1 বল পরই পরপর 2 বলে 4 এবং ছক্কা মেরে সেই উত্তেজনাটাতে একেবারে পুরোপুরি পানি ঢেলে দেয়া হলো। ওইখান থেকে ফাহিম আশরাফ পানি ঢেলে দিলে শেষ পর্যন্ত গিয়ে তা পরে ওভারটা মানে ইকুয়েশনটা গিয়ে দাঁড়ালো 18 বলে 25 রান। নেক্সট ওভারের লাস্ট বলটা হাসান মাহমুদের করা, ওইখানটাতে ছক্কা মারলেন মোহাম্মদ নবী 12 মানে তখন তো ওইটা হচ্ছে গিয়ে 12 বলে 13 রান, ইজিলি সেটা আসলে চেস করে ফেলেছে। 6 বলে 18 রানে অপরাজিত ছিলেন ওইখানে ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী 10 বলে 15 রানে অপরাজিত ছিলেন। ফলে টার্নিং পয়েন্টের এই জায়গাটাতে যে পরপর ওই যে 2টা বলে 4 এবং ছক্কা মেরেছেন ফাহিম আশরাফ, এইটাকে টার্নিং পয়েন্ট তো বলাই যায়। আচ্ছা, এখন খুলনা টাইগার যে 187 রান করেছিল, এটা চেস করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা এত স্বচ্ছন্দ হয়েছিল যে তারা তাওহিদ হৃদয়ের উইকেট ওপেনিংয়ে তিনি আজকে নেমেছিলেন, তামিমের সঙ্গে উইকেটটা হারিয়েছে বটে, তারপরও পাওয়ার প্লেতে ওই একটাই উইকেট হারিয়ে তারা 56 রান করেছে। 10 ওভার শেষে ওই একটাই উইকেট হারিয়ে তারা 96 রান করেছে। 10 ওভারে 1 উইকেটে 96, বাকি 10 ওভারে আর 92 রান করতে হবে হাতে 9 উইকেট নিয়ে। সো ম্যাচটা তো ফরচুন বরিশালের পুরোপুরি ফেভারে ছিল। তামিমের পরে আউট হলেন 25 বলে 27 রান করে। উইকেটটা ডেভিড মালানের খুব গুরুত্বপূর্ণ, যে উইকেটটা আফিফ তুলে নিলেন, তিনি থাকলে খেলা হয়তো আরো অনেক আগেই শেষ হয়ে যেত। 37 বলে 63 রানের একটা ইনিংস খেলে তিনি যখন আউট হলেন 13 নম্বর ওভারে, আফিফ তাকে আউট করলেন। তখনই কিন্তু ওই যে 45 বলে 67 রানের প্রয়োজনীয়তার মুখে ফরচুন বরিশাল দাঁড়িয়ে বললাম যে মুশফিক মাহমুদুল্লাহর পার্টনারশিপের ওই অংশটুকু তো আসলে বলেছি। ফলে এই জায়গাটাতে আপনি টার্নিং পয়েন্ট যখন হিসাব করবেন, তখন ওই যে ওই আবু হেদার রানের করা ওই ওভারটাতেই সামনে চলে আসে যে এইখানটাতে রান আউট, মাহমুদুল্লাহ রান আউট, মুশফিকের আউট, এবং শেষ 2 বলে ফাহিম আশরাফের 4 এবং ছক্কাটা চলে আসে। এখন খুলনা টাইগার যে 187 রান করেছে, এই রানটা কি তারা আরো বেশি করতে পারতো না? শেষ 3 ওভারে তারা 37 রান করেছে। সো সেই হিসাব যদি আপনি করেন তাহলে তো রানটা আরো কম হতে পারতো, হ্যাঁ সেটা আরো কম হতে পারতো। তবে তাদের শুরুটাও আবার একটু দেখতে হবে। তারা 1 উইকেটে 99 রানে পৌঁছে গিয়েছিল ইনিংসের 9th ওভারে, সেখানে 18 বলে 29 রান করে মেহেদী হাসান মিরাজ আগে আউট হয়ে গেছেন। কিন্তু নাইম শেখ তার মানে স্বভাব বিরুদ্ধ একটা ইনিংস খেলেছেন, 27 বলে 51 রানের ফ্যান্টাস্টিক একটা নক তিনি খেলেছেন।
করেছেন, তিনি যে আসলে চাইলে মেরে খেলতে পারেন, আগের দিন যেটা হয়েছিল এই ফরচুন বরিশালের বিপক্ষে ইনিংসের সেকেন্ড হাফে সেটা দেখিয়েছেন, 15 ওভারের পরে গিয়ে সেটা দেখেছেন, সেটা আর জয়ের জন্য যথেষ্ট হয়নি, যদিও তিনি 59 বলে 77 রানে ইনিংস খেলেছেন। এই দিন তিনি বরং একটা খুবই কার্যকর ইনিংস খেলেছেন, 27 বলে 51 রান, 50 করার পরই তিনি উইকেটের পেছনে ফাহিম আশরাফের একটা লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন, ওইটা ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু তিনি একটা ভালো ইনিংস খেলেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নাইম শেখের এই ইনিংসটা যখন শেষ হলো, তিনি আউট হলেন, তারপর খুলনা টাইগার্সের ব্যাটিংটা এত ধীরগতির হয়ে গেল যেটা আসলে ঠিক বোধগম্য না। মানে আপনার হাতে এত উইকেট আছে, হাতে আপনার 8 উইকেট আছে, ইনিংসের 9th ওভারে গিয়ে একজন ওপেনার আউট হলেন, দলের স্কোর হচ্ছে 99, সেইখান থেকে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই যে 8টা ওভার, এই 8 ওভারে 6, 8, 48টা বলে তারা রান তুলেছে মাত্র হচ্ছে গিয়ে 51। ওই অবস্থায় 48 বলে 51 রান উঠবে কেন? হ্যাঁ, যদি উইকেট আরেক সাইড থেকে পড়তে থাকতো তাও না হয় আমি বুঝতে পারতাম, বিষয়টা তো সেটাও হয় নাই। ফলে আফিফ ওইখানে রান করেছেন, 32 রান করেছেন, কিন্তু সেইটা দেন এগেইন দলের কতটা কাজে লাগছে শেষ পর্যন্ত গিয়ে সেটা প্রশ্নবিদ্ধ। এবং ওই সময়ের ব্যাটিংটাই আসলে খুলনাকে অনেকখানি ম্যাচে পিছিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত গিয়ে তারা শেষ 3 ওভারে আমি বলছিলাম যে 37 রান তুলে 187 পর্যন্ত গিয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে তিনি যখন নেমেছেন, তিনি 12 বলে 27 রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন, লাস্ট ওভারেও তিনি 2টা ছক্কা মেরেছেন ইবাদতকে। সবকিছু মিলে তার ওই ইনিংসটার কারণে স্কোরটা 187 পর্যন্ত যেতে পেরেছে। এখন অঙ্কনকে পরে নামানোর ব্যাখ্যাটাও আমি আসলে বুঝি নাই, অঙ্কনকে আরো আগে নামানো উচিত ছিল, সেই ক্ষেত্রে তারা স্কোরটাকে 200-র দিকে পুশ করতে পারতো এবং শেষে গিয়ে ম্যাচটা যে অবস্থায় গিয়েছিল 200+ স্কোর হলে তো অবশ্যই এই ম্যাচটা আরো ইন্টারেস্টিং আসলে হতে পারত। খুলনা টাইগার্সের সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাটা আরেকটু উজ্জ্বল থাকতো বলেই আমার কাছে মনে হয়। তাহলে এই যে ম্যাচটা হলো, শেষ পর্যন্ত গিয়ে ফরচুন বরিশাল 5 বল হাতে রেখে 5 উইকেটে যে জিতেছে, তারা যে টপ 2-তে থাকাটা প্রায় নিশ্চিত করে ফেলেছে এবং খুলনা টাইগার্সের প্লে অফে ওঠাটাকে প্রবল অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সেইখানে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? আবু হায়দার রনির করা ওই ওভারটাকে আমি সহজেই বলতে পারি, কিন্তু আমার কাছে আসলে সত্যি সত্যি মনে হয় যে খুলনা টাইগার্স অন্তত পক্ষে এখানে 10-15টা রান তাদের আরো বেশি হওয়া উচিত ছিল। ওই যে 9th ওভারে গিয়ে তারা যখন 99 রানে পৌঁছে যায়, তখন 20 ওভার শেষে 187 এমনিতে গুড স্কোর, কিন্তু ওইরকম স্টার্ট পাওয়ার পর এই স্কোরটা আসলে সত্যিকার অর্থে 10, 15, 20টা রান আসলে শর্ট হয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং সেই জায়গাটাতে খুলনা টিম ম্যানেজমেন্ট মাহিদুল ইসলাম অঙ্কনকে যে পরে ব্যাটিংয়ে নামিয়েছেন, এইটা আসলে আমার কাছে বোধগম্য হয়নি। এবং আমি জানি না অঙ্কন আগে নামলে জিনিসটা সিনারিওটা হয়তো অন্যরকম হতে পারতো, কিন্তু যেইটা হয়েছে ওই 10 থেকে 17 নম্বর ওভার, ওই 8টা ওভারে যে তারা মাত্র 51 রান তুলেছে, ওইটাই খুলনাকে শেষ পর্যন্ত ম্যাচটা কস্ট করেছে। যদিও তাদের বোলিং আরো ভালো হতে পারতো, 187 রানও তারা ডিফেন্ড করতে পারতো বলে তারা বিশ্বাস করার কথা, কিন্তু আমি মনে করি 10-15টা রান কম হয়েছে এবং সেই জায়গাটাতে 10 থেকে 17 ওই 8টা ওভারের মধ্যে তারা যে মাত্র 51 রান তুলেছে, ওইটাই শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট। কতটুকু একমত?